না, শিখতে পারবে। দুইটার মধ্যে এখানে যেরকম মডেলটা বেশ ফোকাস করা হয় মডেলকে, ল্যারাভেলে মডেলটাকে ঠিক তেমনটা ফোকাস করা হয় না, সব কাজ করা হয় কন্ট্রোলারে। 5.1 লেটেস্টে, লেটেস্ট ল্যারাভেলে 5.2-তে বা 5.1-এ, মানে 5.x-এ গেলে 5.0-তে একটু ডিফারেন্ট ছিল, 4.2-তে একটু ডিফারেন্ট ছিল ওখানে। ওখানে হ্যাঁ ভি আর সি আছে, এমটা উজ্জ্ব আর কি। হ্যাঁ ব্লেড সিনটেক্স আর কি, ভিউটা অ্যাকচুয়ালি ব্লেডে লিখতে হয় ওখানে, পিএসপি। হ্যাঁ রাউটে চলে যায়, ভিউ থেকে রাউট, রাউট থেকে কন্ট্রোলার। ওটা খুব সহজে বুঝতে পারবে, জাস্ট আপনাকে দেখিয়ে দেবে। এন্ড ইফ, এন্ড ইচ, এগুলো অ্যাকচুয়ালি আপনি যখন কোনো ফরিচ শুরু করছেন, অ্যাট দ্য রেট অফ লাইক ফরিচ শুরু করলেন, তার জন্য কিন্তু স্টার্টিং কার্লিটা দেওয়ার দরকার নেই। আবার এন্ড করার সময় আপনার এন্ড কার্লিটা দেওয়ার দরকার নেই, তখন লিখবেন এন্ড, এন্ড ফরিচ। আমরা পিএসপি সিনটেক্স ইউজ করি। ওটি একটা কমান্ড দিয়ে বোঝায় যে আমি ব্লেড সিনটেক্সে ফরিচ লিখছি। ওখানে অ্যাকচুয়ালি কি আপনি এইচটিএমএল পিএসপি একই সঙ্গে লিখতে পারেন, ওখানে পিএসপি সিনটেক্স আলাদা করে ওপেন ক্লোজ করার কোনো দরকার নেই। লেআউটে গিয়ে আপনি ইনক্লুড করে দিতে, আলাদা করে লিখতে। আপনি এখানেও করতে পারেন, ওখানে আপনি যেটা করা হয়েছে ওটা ম্যান্ডেটরি না, আপনি এখানেও যেভাবে করেছেন ওখানেও স্টাইল ফলো করতেই পারেন, কেন? ঠিক আছে। পার্থক্যটা অনেক বেশি না, লারাভেল বেশি ইউজ হচ্ছে, বাট ওই যে আমি একটা কথা বলি যে আপনি যখন শিখবেন, যেটাতে সবচেয়ে সহজে শেখা যাবে ওটাকে শিখতে হবে, বাট আপনি ফিউচারে কোন ফ্রেমওয়ার্কে কাজ করবেন সেটা কিন্তু আপনিও জানেন না। হ্যাঁ হ্যাঁ অলমোস্ট, সিনটেক্সগুলো বিট ডিফারেন্ট। আপনি যখন ইউজ টু হবেন কোনো সফটওয়্যার কোম্পানিতে কাজ করতে যাবেন, আপনার প্রভিশনই থাকবে 4 মাস, বাট আপনি 15 দিনে লারাভেল ধরে ফেলবেন। বুঝতে পেরেছেন? আপনি যদি অন্য একটা ফ্রেমওয়ার্ক দেয়, ওয়াই দেয়, 10-15 দিনই লাগবে, কেক দিলে সেমনই লাগবে, বাট আপনার যদি কোনো ফ্রেমওয়ার্কের ধারণা না থাকে তাহলে অনেক বেশি ডিফিকাল্ট হবে, অনেক পেইনফুল হবে আপনার ওই লাইফটা, ওই সময়টা। বাট একটা ফ্রেমওয়ার্কের ধারণা থাকলে, এই জন্য বলে 7টা ফ্রেমওয়ার্কের নাম দেয় জব রিক্রুটমেন্টের সময়, যে যে কোনো একটা, যে কোনো একটা বলে দেয়। হ্যাঁ মেজেন্টো ভালো ফ্রেমওয়ার্ক, মেজেন্টো ফ্রেমওয়ার্ক না, ওটা একটা সিএমএস, ওটা একটা ই কমার্স বেস সিএমএস। মেজেন্টোটা তৈরি করা জেন্ট দিয়ে, জানতে হয় জেন্ট। যদি মেজেন্টো সিএমএস কি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা অ্যাকচুয়ালি লাইক কাইন্ড অফ সফটওয়্যার, যেটা ওয়েব বেসড বা ওয়েব অ্যাপ্লিকেশন বেসড সফটওয়্যার। ওখানে সার্ভার লাগবে, আমার সার্ভার আছে, কোডটা রাখলাম, স্টার্ট করলাম, ইনস্টলেশন শুরু হলো। সে মানে অটোমেটেড প্রসেস তৈরি করে দিয়েছে যে আমি এই বাটন প্রেস করব, দেন ডাটা বাটন প্রেস করব, দেন ডেটাবেসের সেট আপ দিব, ক্লিক করব, ইনস্টল হবে, সরাসরি আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে যাবে, টেবিল ক্রিয়েট হয়ে যাবে, সাইট অটোমেটিক চলে আসবে। ওখানে একটা সাইট বানিয়ে ইনস্টলার তৈরি করে রেখেছে, কিছুই করতে লাগছে না। সিএমএস গুলো সবই ওয়ার্ডপ্রেস, জুমলা, মেসেন্টো, এক্সকার্ট, ওপেন কার্ট, অনক্লিক। হ্যাঁ সিকিউরিটি থ্রেট থাকে অনেক বেশি। মেজেন্টোটা টাফ না, বাট মেজেন্টো জেন প্ল্যাটফর্মে তৈরি করা মেজেন্টোটা। সো যদি ওখানে আপনি যদি মেজেন্টো কাস্টমাইজেশনের কথা বলেন, যে কোনো সিএমএস কাস্টমাইজেশনের মতোই, কাস্টমাইজেশন বলতে কোনো একটা সফটওয়্যার ইউজ, বাট ডেভেলপমেন্ট হচ্ছে যে আপনাকে যখন মেজেন্টোর ভেতরে কাজ করতে হবে, জেন ফ্রেমওয়ার্ক কীভাবে কাজ করে সেটা আপনাকে জানতে হবে, তখন আপনার জেন ফ্রেমওয়ার্কে কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে, দেন আপনি মেজেন্টোতে ডেভেলপমেন্টে যেতে পারবেন। মেজেন্টো অ্যাকচুয়ালি কমপ্লিট ই কমার্স, ওটা ইনস্টল করলে একটা পুরো ই কমার্স টাইপ সাইট অটোমেটিক তৈরি হয়ে যায়, যেটা ডেভেলপ করতে, আমি বলেছি না যে 3জন ডেভেলপারের 1 বছর লাগবে, সেটা তৈরি করা আছে, আপনাকে ইউজ করতে দিচ্ছেন। কি ই কমার্স কেন? হ্যাঁ হ্যাঁ এতদিন লাগছে, পার্থক্য হচ্ছে যে ওইটা, ওই কোডটা কি সবার কাছে আছে না, যখন একটা জিনিসের কোড আমার কাছে আছে, ওর ফ্লসগুলো কি আমরা সবাই জানি, বা যারা অ্যাটেম্প করেছে ফ্লস বের করা তারা সব জানে। তো
তো তার সিকিউরিটিতে অনেক বড় ধরনের থ্রেট আছে, বুঝতে পেরেছেন? বাট আমি যে কোডটা ডেভেলপ করব সেটা আমি শুধু জানি, আমি ছাড়া অন্য কারো কাছে সেটা নেই। আর ওখানে একটা বাইন্ডিংস আছে যে মেসেন্টোতে আপনি যতটুকু তারা দিয়ে রেখেছে, যে প্ল্যানে তারা একটা একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার ডেভেলপ করেছে, তার উপরে সে একটা ই কমার্স ডেভেলপ করেছে। বাট আমি যদি বিট ডিফারেন্ট কিছু চাই তখন হুম 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 ডেফিনেটলি পিএসপি ওরাকলের সাথে, এমএস এসকিউএল এর সাথে, পোস্টগ্রির সাথে, সবার সাথে কাজ করতে পারে। কি ওরাকল মাইস্কিউএলটা? এসকিউএল সার্ভারটা ইউজ করা হয় না, ওরাকল ইউজ হয়, এমএস এসকিউএল ইউজ হয় বা পোস্টগ্রি ইউজ হয়। 99% কেসে মাইস্কিউএল ইউজ হয়, শতকরা একটা ভিন্ন কোনো ডেটাবেস। আর দুই হচ্ছে যে যখন অ্যাপ্লিকেশনের কথা আসছে, যে সফটওয়্যার না হয়ে সেটা অ্যাপ্লিকেশন হবে ব্যাংকের জন্য, ইউনিভার্সিটির জন্য, হসপিটালের জন্য, কর্পোরেট হাউসগুলোর জন্য, তখন আর একটা ডেটাবেস ইউজ হয় না, দুইটা সার্ভার ইউজ হয়। পারফরমেন্সের জন্য মাইস্কিউএল, ডাটা স্টোরেজের জন্য ওরাকল আর এমএস এসকিউএল। এসকিউএল সার্ভার ইউজ হয়, এসকিউএল সার্ভারগুলো মূলত ইউজ হয় ডেস্কটপ বেস, ডেস্কটপে এসকিউএল সার্ভার ইউজ হয়। গিটহাব বিষয়টা হচ্ছে অনলাইন রিপোজিটরি, নর্মালি যেটাকে আমরা নর্মালি বলে থাকি। আপনি ওইটা এমন একটা প্ল্যাটফর্ম যে ওখানে আপনি কোডটা রেখে রান করে লিখতে পারেন এবং কন্ট্রিবিউট করতে পারেন, রাইট? যে লাইক অনেকেই ওখানে কন্ট্রিবিউট করছে, একটা প্রজেক্ট আপনি যখন কাজ করছেন, ওই প্রজেক্টটা যখন লোকালে নিয়ে সবাই কাজ করছে, আপডেট করছে, তখন ওই রিপোজিটরিতে চলে যাচ্ছে এবং সবার কাজ ওই গিট থেকে রান করে দেখা সম্ভব হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আগে আপডেট দেখতে পাচ্ছেন, কাজ করতে পারছেন। গিট ব্যাশ নামে একটা বিষয় আছে, গিট ব্যাশে রেখে কাজগুলো করা যায়। গিটের ওপরে বেশ কিছু টিউটোরিয়ালস আছে অনলাইনে, ফ্রি, এটা একটু দেখতে পারেন বসে বসে, তাহলে নলেজ ডেভেলপ করবেন গিট কি বিষয়। আর কোনো কোশ্চেন? কোশ্চেন আসলে অনেক কিছু জানা যায়। আচ্ছা, প্রোডাক্টগুলো টাকায় কনভার্ট করতে হবে, হ্যাঁ। আমাদের প্রোডাক্টগুলো সবই ডলারে আছে, যদিও আমি কার্টে যখন দেখাচ্ছি তখন বিডিটিতে দেখাচ্ছি, সো ডলারের জায়গাগুলোতে বিডিটি অ্যাসাইন করে দিলেই হবে। আর আমরা এখানে লাস্ট ডে পর্যন্ত যেটা দেখেছি, কার্টে প্রোডাক্ট অ্যাড করা যাচ্ছে, কার্টের প্রোডাক্ট আপডেট করা যাচ্ছে, রিমুভ করা যাচ্ছে, টোটাল দেখতে পাচ্ছি, ভ্যাট দেখতে পাচ্ছি, গ্র্যান্ড টোটালটা আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে যদি কোনো গিফট কুপন থাকে, গিফট কুপন অ্যাপ্লাই করার কোনো স্কোপ আমাকে দিতে হয়, সেটা যেন আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, আমাকে কুপন দিল কেউ, অনলাইন বেসড, আমাকে ইমেল করা হলো, আপনি আমার প্রিভিয়াস কাস্টমার, অনেক প্রোডাক্ট নিয়েছেন, আপনি সামারে একটা কুপন পাচ্ছেন, একবারই অ্যাপ্লাই করা যাবে। সো অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আমরা হয়তো সেট করে কুপনগুলো মার্কেটিং করব। নর্মালি আমরা কি বলি, সেল বলি, তাই না, অথবা গিফট অফার বলি। দুই ধরনের বিজনেস স্ট্র্যাটেজি আছে, একটা হচ্ছে সেল আর একটা হচ্ছে গিফট অফার। সো অনেক সময় যেটা দেখা যায় যে আপনি কোনো একটা প্রোডাক্ট কিনলে তারা তার সাথে একটা করে গিফট দিয়ে দিচ্ছে, আবার প্রোডাক্টের ওপর থেকেই তারা ছাড় দিয়ে দিচ্ছে, সেটা অ্যাকচুয়ালি সেল। হ্যাঁ, প্রোডাক্টের ওপর থেকে ছাড় দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে সেল। তাহলে আমরা ডেটাবেজে দুই ধরনের প্রাইস রাখতে পারি, প্রিভিয়াস প্রাইস, ওল্ড প্রাইস, নিউ প্রাইস। ওল্ড প্রাইসটা আমি যদি বলি সেল প্রোডাক্ট, এটা অ্যাকচুয়ালি সেল প্রোডাক্ট কিনা, যদি সেল প্রোডাক্ট আমি টিক মার্কস দিই, তখনই আমাকে ওল্ড নিউ প্রোডাক্ট নিউ প্রাইস থেকে দিতে হবে। আগের প্রাইসটা হয়ে যাবে কি ওল্ড প্রাইস, আমাকে নিউ প্রাইস দিতে হবে, এটা অ্যাডমিন প্যানেলে অ্যাড করতে হবে। তাহলে তখন এখানে দুইটা প্রাইস দেখাবে, কোনো একটা প্রোডাক্টের দুইটা প্রাইস দেখাবে, ফার্স্ট প্রাইসটা ক্রস করা থাকবে, লেটেস্ট প্রাইসটা ডিসপ্লে করবে। অনেক সাইটে আপনারা কিন্তু দেখে থাকেন, তেমন ওই ফিচারটা অ্যাড করাটা অনেক জটিল কাজ না।
হ্যাঁ, এখানে কিন্তু ডিজাইনটা এরকমই ছিল, ওল্ড প্রাইস নিউ প্রাইস ডিজাইনটা ছিল। যাই হোক, ওল্ড নিউ প্রাইসের ডিজাইনটা ইমপ্লিমেন্ট যে করে আপনার অ্যাডমিন প্যানেল থেকে ওটা কিন্তু অ্যাড করতে পারেন, যে আমি এটা কি সেল প্রাইস, আমি একটা স্ট্যাটাস ফিল্ড রাখতে পারি না, টিক মার্কস দিলেই কি হবে, ওটা সেলস প্রাইস, মানে সেলিং প্রোডাক্ট। তো তার মানে মানে নিউ প্রোডাক্ট নিউ প্রাইস সেখানে অ্যাড করতে হবে আমাকে। সো আগের প্রাইসটা হচ্ছে ওল্ড প্রাইস, এখনটা হচ্ছে আমার নিউ প্রাইস। না, ডিসকাউন্ট না, আমি অ্যাকচুয়ালি প্রাইসটাই আমি আমার মতো করে দিচ্ছি। সেলে প্রোডাক্ট দেখেন না যে এটা তারা হয়তো দোকানগুলোতে পার্সেন্টেজ অনুযায়ী ডিসকাউন্ট দেয়, বাট আমরা এখানে বলছি যে এটা 20 টাকা ছিল, এখন আমি 10 টাকা বিক্রি করব, অথবা 20 টাকা ছিল, আমি 15 টাকা বিক্রি করব। এখানে পার্সেন্টেজটা এখানে ইম্পর্টেন্ট না, পার্সেন্টেজ অনুযায়ী সেটা হয় না। পার্সেন্টেজ বা ফিক্সড ডিসকাউন্ট হয় কুপনে, যেটা আমরা এখন করতে চাচ্ছি। যে আমি একটা প্রোডাক্টের মানে একটা অর্ডারের জন্য কিছু কুপন মার্কেটিং করছি, যে আমি 10,000 কুপন ছাড়ছি, 10,000 কুপনের এগেনস্টে আমি আমি যদি পলিসি নিই যে পার্সেন্টেজ ডিসকাউন্ট দিব পার্সেন্টেজ, অথবা আমি যদি ফিক্সড ডিসকাউন্ট চাই ফিক্সড ডিসকাউন্ট দিব, এরকম যে কুপনের স্ট্র্যাটেজি ভিন্ন ভিন্ন রকমের হতে পারে। আমি কাস্টমারকে দুইটা অপশনই দিয়ে দিব বা তৈরি করে রাখবো দুইটা অপশনই, সে যে কোনো ধরনের কুপন ডেভেলপ করতে পারে। কেমন, যে কেউ যদি 10,000 টাকার উপরে অর্ডার করে, তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে সে 10% করে ডিসকাউন্ট পেয়ে যাবে। বাট এই কুপন কোডটা তার জানতে হবে, কুপন কোডটা দিয়ে এন্ট্রি করলে সে কুপনটা অ্যাভেল করবে। হুম 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 ওটা তাহলে আরেকটু ভেঙে ফেলতে হবে, এটা আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ওয়াইজ আপনাকে ডিসকাউন্ট রেট দিতে হবে, প্রোডাক্ট ওয়াইজ আপনাকে ডিসকাউন্ট দিতে হবে। বাট ওই ডিসকাউন্টটা আগে থেকে সেট করে রাখতে হবে। হ্যাঁ, আপনাকে প্রিভিয়াস প্রাইস নিউ প্রাইস আমি যেটা বললাম ওইটা পার্সেন্টেজ ডিসকাউন্ট করে আপনাকে রেখে দিতে হবে। ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য আপনাকে করতে হবে। আর ওভারঅল অর্ডারের জন্য নর্মালি আমরা কুপনের ইস্যুটা নিয়ে আসি। এখন কুপন ইমপ্লিমেন্টেশনটা দুইভাবে হয়। একটা হচ্ছে যে কে কুপনটা অ্যাপ্লাই করছে সেটা জেনে রাখার জন্য কাস্টমারের আইডিটাও কিন্তু রেখে দেওয়া হয়। আর এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো কাস্টমার ইনফরমেশন নেই, রাইট? সো কাস্টমার যদি লগড ইন করে তাহলে সে কুপন দেওয়ার সুযোগ পাবে, কাস্টমার যদি লগড ইন না করে তাহলে সে কুপন দেওয়ার সুযোগটা পাবে না। সেটা বোঝা যাচ্ছে যে কুপনের অপশনটাই তার এখানে আসবে না। আর যখন সে চেক আউট করবে, রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পরে যখন তার কাছে কার্ডটা ডিসপ্লে করবে তখন তার সামনে কুপনের অংশটা অ্যালাউ হয়ে যাবে, সে কুপন এই কোডটা দেখতে পারবে। সেটা বোঝা যাচ্ছে লজিক অনুযায়ী, রাইট? কুপনটা সে অ্যাকচুয়ালি কুপনটা দিল, কুপনটা দেওয়ার পরে আমরা তাকে হয়তো মেসেজ দিয়ে দিব যে আপনার অর্ডারটা এত টাকার উপরে না, সো আপনাকে কুপন ডিসকাউন্ট দেওয়া সম্ভব হচ্ছে না। বা আপনাকে এখানে বলতে হবে যে রেড মার্ক দিয়ে জানিয়ে দিতে হবে যে ইয়োর টোটাল অর্ডার মাস্ট বি দিস আপ টু এত। সো তখন আমরা হয়তো তার কুপনটা অ্যালাউ করবো। সে বিষয়গুলো আমাকে এখানে অ্যালাউ করতে হবে। সো তার আগে আমাদের দরকার কি, কাস্টমার রেজিস্ট্রেশন করানোটা। সো দুইটা পার্ট আছে এখানে, কিন্তু আছে লগ ইন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, দুইটা পার্ট আছে। এখান থেকে আমরা রেজিস্ট্রেশন পেজে আসতে পারি, রেজিস্ট্রেশন করার পর আমরা লগ ইন দিয়ে লগ ইন করতে পারি। আবার এখানে যে চেক আউটটা আছে, চেক আউট বাটনটা প্রেস করলেও কিন্তু আমরা রেজিস্ট্রেশনে আসবো এবং রেজিস্ট্রেশন লগ ইনের দুইটা পার্টই দেখতে পারি। সো এই পার্টটা আমরা হোমওয়ার্কে দিচ্ছি, বাট আমি এখানে চেক আউটে প্রেস করলে আমাদের সামনে একটা রেজিস্ট্রেশনের পেজ আসবে, সেই পেজটা এখন করার চেষ্টা করছি ফার্স্ট, তারপর আমরা রেজিস্ট্রেশন করব, দেন লগ ইন। মানে রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে লগ ইন হবে, দেন এখানে কুপন ইমপ্লিমেন্টেশনের যে ইস্যুটা সেটা নিয়ে কাজ করার সুযোগ পাবো। সজীব আপনি চলে যান। হ্যাঁ, আমি রেখে দিয়েছিলাম, ওটা নিয়ে নিচ্ছি।
অ্যাপ্লিকেশন ভিউজ ভিউজের মধ্যে কন্টেন্ট পেজেসের মধ্যে শপিং কার্ট, শপিং কার্টে যখন আসি তখন নিচের দিকে চেক আউট বলে একটা বিষয় আছে, লিঙ্ক আছে। এই চেক আউট লিঙ্কটা নিয়ে আমাদের কাজ করতে হবে। হাইপারলিঙ্ক রেফারেন্সে আমরা যেটা দিব সেটা হচ্ছে ইকো বেস ইউআরএল controller name checkout function name customer registration। সো কাস্টমার রেজিস্ট্রেশন যে ফাংশনটা আছে সেই কাস্টমার রেজিস্ট্রেশন ফাংশনটাতে আমি যাব, বাট কাস্টমার রেজিস্ট্রেশন ফাংশনটা হবে কোথায়? নতুন একটা কন্ট্রোলার চেক আউটের মধ্যে। সো আমি কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে নতুন একটা পিএসপি ক্লাস তৈরি করছি চেক আউট নামে। তো চেক আউট কন্ট্রোলারের মধ্যে চেক আউট কন্ট্রোলারটা এক্সটেন্ড করছে কাকে? সিআই কন্ট্রোলারে, ঠিক আছে, সিআই কন্ট্রোলারে। আর এর একটা পাবলিক ফাংশন আমি তৈরি করছি কাস্টমার রেজিস্ট্রেশন। সো কাস্টমার রেজিস্ট্রেশন ফাংশনটা কি করবে? মূলত একটা পেজকে লোড করবে। সো কাস্টমার রেজিস্ট্রেশনটা যখন একটা পেজকে লোড করতে যাচ্ছে, কার্টের মতোই আমার একটা পেজকে লোড করতে হলে অল পাবলিশ ক্যাটাগরিটা এখানে দরকার, টাইটেলটা দরকার, পেজটা আমার দরকার, তাই না? সো আমরা চেক আউটের যে পেজটা আছে, চেক আউটের সেই পেজটা অল পাবলিশ ক্যাটাগরি, এখানে আমি বলছি আমার একটা পেজ আছে চেক আউট, সেই পেজটাকে লোড করব। তো চেক আউট পেজটা বানানোই আছে, চেক আউট পেজটা আমি ইউজ করছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলছি। আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর রোডে কলাবাগান মাঠের অপোজিটে সিঙ্গারের যে মেগা শোরুমটা আছে, সিঙ্গার মেগা শোরুম, ঠিক এক্স্যাক্টলি ওখানে। হ্যালো, আপনি কোথায় আছেন? না না, ওখানে না, আপনাকে কলাবাগান আসতে হবে। আপনি 32 নম্বর চিনেন? ধানমন্ডি 32 নম্বর, অথবা ওখান থেকে আপনি যে কোনো একটা রিক্সা নিয়ে আপনি 32 নম্বর না এসে আপনি কলাবাগান চলে আসেন। কলাবাগান সিগনালে এসে দেখবেন যেন একটা ফুট ওভার ব্রিজ আছে, ব্রিজ দিয়ে এই পারে পার হয়ে আসবেন, দ্যাট মিনস পূর্ব পারে ব্রিজের নিচে এসে আমাকে একটা ফোন দেন, আমি তখন আমার লোকেশনটা আমি জানিয়ে দিব আপনাকে। ঠিক আছে, ওকে। হ্যাঁ,
বুঝলাম। আচ্ছা আচ্ছা পেজটা অ্যাপ্লিকেশন ভিউজ আপনি সম্ভবত পেজেসের মধ্যে একটা চেকআউট পেজ তৈরি করে রেখেছেন, তাই না? ওইটা একটু কাস্টমাইজ, এটা না, আমি চেকআউট পেজটা নিয়ে নিচ্ছি। আর আমাদের ফাংশনটা হবে কি চেকআউট। সো যখন চেকআউটে ক্লিক করা হবে, আমি যখন চেকআউটে প্রেস করছি, চেকআউট প্রেস করছি কাস্টমার রেজিস্ট্রেশনে, যে অ্যাকাউন্ট সাইন আপ, এখানে কিন্তু দুইটা পার্ট আছে, একটা সাইন আপ পার্ট, একটা লগ ইন পার্ট। বাট ওই পেজটা কিন্তু এরকম ছিল না। সো এখান থেকে আমরা সাইন আপ করবো। ই কমার্সে নর্মালি যেটা করা হয়, সাইন আপ করার সঙ্গে সঙ্গে লগ ইন করে দেওয়া হয়, ওকে। আর প্রিভিয়াস কাস্টমাররা যেটা করবে, যখনই সে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে এখানে আসবে, অথবা লগ ইনে ক্লিক করবে এই পেজটাতেই আসবে, এসে সে লগ ইন করে যেতে পারে, অথবা সে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে। ক্রিয়েট করলে সে সরাসরি কি হয়ে যাবে, লগ ইনই হবে। আচ্ছা, এখানে আমরা লগ ইন করার কাজটা করতে করতে আমরা যে অ্যাজাক্সের কাজটা শিখেছিলাম, অ্যাজাক্স আমরা শিখি নাই? জাভাস্ক্রিপ্ট নিয়ে তো আলোচনা হয়েছে কিছুটা, হ্যাঁ। তাহলে অ্যাজাক্সের যে বিষয়টা সেটা অ্যাজাক্সের কাজটা আমাদের আগে একটু ধরতে হবে, কারণ এখানে অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করার একটা স্কোপ আছে। আমি অ্যাজাক্স নিয়ে কথা বলবো এখন। একটা পেন ড্রাইভ দেবেন, কিভাবে শেয়ার করতে হয় জানা আছে?
আমি আমাদের এখানে অ্যাজাক্স ব্যাচ 14 একটা ফোল্ডার করছি, এর ভেতরে ফাইলগুলো রাখছি। এই দুটো ফাইল সবার কাছে যেতে হবে। হ্যালো, হুম, হ্যাঁ, না রিসিভারের কাছ থেকে হচ্ছে না। না, হ্যাঁ মেসেজের স্ট্যাটাস চেঞ্জ করে দিতে হয়। মেসেজ কি এক জায়গায় থাকছে? হ্যাঁ, না ডিলেট বলতে ডিলেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমার মনে হয় না, দরকার নেই। ভালো। আচ্ছা, তো এই অ্যাজাক্স ব্যাচ 14 এই ফোল্ডারটা সবাই একটু নিয়ে নেন, শেয়ার করে দেন। নেটওয়ার্কে গেলে সম্ভবত মেশিনগুলো পাওয়া যায়, মেশিনের নেম ধরে ফোল্ডার দিলে চলে আসে। আমার কাছে নেটওয়ার্কটা পাই না, বাট অন্যান্য সবগুলো মেশিনই নেটওয়ার্ক পায়। হুম, জানা যায় তো, ইপিসিতে যাচ্ছে না। হ্যালো, কোথায়? আচ্ছা, আপনি কি কলা বাগানে আসছেন? কলা বাগানে ফুট ওভার ব্রিজের নিচে। আচ্ছা, আপনি ফুট ওভার ব্রিজের নিচে, আপনার নামটা কি? আপনার নামটা? সাইফ। আচ্ছা, আমি বুঝতে পারছি না, আরেকটু বলবেন কি আরেকবার? ফাহিম। ওকে ফাইন, ঠিক আছে। আমি একজনকে পাঠাচ্ছি, আপনি এখন অনেক বেশ দূরে আছেন, আমি আমার পিয়নটাকে পাঠাচ্ছি আপনাকে গিয়ে, আমার পিয়নটাকে আমি পাঠাচ্ছি, আপনি একটু ওখানে দাঁড়ান, আপনাকে ডেকে নিয়ে আসছি, ঠিক আছে? ঠিক আছে, ফাহিম না? ওকে, ঠিক আছে। দেলোয়ার, মানে ফাহিম নামে একজন আছে ওই ব্রিজের কাছে, ফুট ওভার ব্রিজের নিচে। হ্যাঁ, কলাবাগানের ব্রিজ। দাঁড়াও, নাম্বারটা নিয়ে যাও, যাই ফোন দিবা, যদি না পাও খুঁজে নাম্বার নাও। হ্যাঁ, না বাংলা, 01952599800। না পাইলে আমাকে ফোন দিবা, চলে আসো না, আমাকে ফোন দিবা। সাদ্দাম, সাদ্দাম, সাদ্দাম কই? ওয়াশরুমে, আসলে একটু পাঠা দেন তো। আপনারা শেয়ারটা করার জন্য আমি একজনকে রেডি করছি। আপনারা এর মধ্যে অ্যাজাক্স কি বিষয়টা একটু পড়েন।
ফোল্ডার শেয়ার করে দিতে হবে, সবাই পাচ্ছে না। দেখুন তো কীভাবে নেটওয়ার্কিং করতে হবে। সবাই পেয়েছেন? অন্যরা কিভাবে পেয়েছে একটু চেক করেন আপনি। এই মেশিনটা একটা পাসওয়ার্ড আছে।
ভিতরে নিয়ে। পেয়েছেন সবাই? পেন ড্রাইভ দিয়ে রাখেন তো, পান কিনা এক্সেস দিয়ে দেন তো একটু সামনে এসে।
পেয়েছেন সবাই? অ্যাজাক্স কি করেছেন? এতক্ষণ শুধু শুধু ভিডিও চলেছে, তো টেনে দেখতে হবে। আপনারা কি বলেছেন সেটা শুনে নেবেন। আচ্ছা, যাই হোক, এখন অ্যাজাক্স সম্পর্কে কিছু কথা বলবো, থিওরিটিক্যাল, যেটা আমাদের সবারই জেনে রাখা জরুরি। অ্যাজাক্স কি? অ্যাজাক্স জাভাস্ক্রিপ্টের একটা অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট। আমরা বলছি অ্যাজাক্স জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট প্রসেস প্লাস এক্সএমএল, যার মাধ্যমে ক্লায়েন্টের ডাটা সার্ভারে এবং সার্ভার থেকে ডাটা ক্লায়েন্টে আমরা নিয়ে আসতে পারি উইদাউট এনি ডাটা ট্রান্সফার প্রোটোকল, রাইট? কোনো প্রকার প্রোটোকল ইউজ না করেই, প্রোটোকল কি এসটিটিপি প্রোটোকল আছে না, কোনো প্রকার প্রোটোকল ইউজ না করেই এক্সএমএল এর মাধ্যমে ক্লায়েন্টের ডাটা সার্ভারের কাছে যাবে এবং সার্ভার ওই ডাটাটাকে প্রসেস করে আবার ক্লায়েন্টের কাছে রেসপন্স আকারে পাঠাতে পারবে।
ক্লায়েন্টের কাছে যাবে অ্যাসিনক্রোনাসলি, মানে অ্যাসিনক্রোনাস বলতে বোঝাচ্ছি যে সে সিমultaneously রিকোয়েস্টটা এবং পাঠাবে এবং সাথে সাথে রেসপন্স নিয়ে নেবে। কোন স্টেটে আছে, কোন রেডি স্টেটে সে আছে, সে বারবার নক করবে ক্লায়েন্টকে সার্ভার। আমি যখন ক্লায়েন্ট থেকে সার্ভারে যাচ্ছি, রিকোয়েস্টটা ইনিশিয়ালাইজ হবে, যদি ইনিশিয়ালাইজ না হয় সে অ্যাকনলেজ করবে, যদি ইনিশিয়ালাইজ হয় তাহলে আবার আরেকটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে, তারপরে রিকোয়েস্ট রিসিভ করবে, প্রসেস করবে, এটাকে যখন কমপ্লিট বলবে তখন সঙ্গে সঙ্গে আউটপুটটা আবার ক্লায়েন্টের কাছে রিটার্ন করবে। সো একটা ছোট্ট এক্সাম্পল যদি আমরা দেখি অ্যাজাক্সের, যেটা আমরা বারবার দেখে থাকি বাট তেমনভাবে নোটিস করি না, লাইক হিয়ার গুগলে আমরা যখন যাচ্ছি, গুগলে গিয়ে আমি কোনো একটা কিছু দিয়ে সার্চ দিচ্ছি, হ্যাঁ, কোনো একটা কিছু দিয়ে সার্চ দিলাম, আইটি ট্রেনিং বাংলাদেশ, এই কথাটা এসেছে, আইটি ট্রেনিং এসেছে, আইটিউনস এসেছে, আইটিউনস কানেক্ট কথাটা এসেছে। সো এই যে বিষয়গুলো, যে এই চারটা কিন্তু সাজেশন আকারে এসেছে, এটাকে বলা হয় গুগল সাজেশন, আর সাজেশনগুলো এসেছে গুগলের ডেটাবেস সার্ভার থেকে। জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজটা করা হয়েছে, আর জাভাস্ক্রিপ্ট ডিরেক্ট ডেটাবেসের সাথে কমিউনিকেট করতে পারে না। জাভাস্ক্রিপ্ট কমিউনিকেট করেছে XML এর মাধ্যমে সার্ভারের সাথে, সার্ভার ডেটাবেসের সাথে, সার্ভার ডেটাবেস থেকে ডাটা এনে রেসপন্স আকারে পাঠিয়ে দিয়েছে কার কাছে, জাভাস্ক্রিপ্টের কাছে, দ্যাট মিনস ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্ট সেটা ধরে ডিসপ্লে করেছে। এই যে প্রসেসটা, XML হচ্ছে ডাটা ট্রান্সফার করার জন্য হেল্প করছে, সে অ্যাকচুয়ালি কমিউনিকেশন পাথটাকে তৈরি করে রাখছে, কি রিসোর্স পাঠাচ্ছে এবং কি রেসপন্স পাচ্ছে সেই কাজটাও করছে কে, XML-টা। তো অ্যাজাক্স কি কোনো প্রকার প্রোটোকল, ট্রান্সফার প্রোটোকল ছাড়াই ক্লায়েন্টের রিকোয়েস্ট সার্ভারে নিয়ে যাওয়া এবং প্রসেস ডাটাটাকে ক্লায়েন্টে ডিসপ্লে করার একটা অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট প্রসেস। ওকে, এর পেছনে কাজ করে মূলত জাভাস্ক্রিপ্ট, বাট এই রিকোয়েস্ট প্রসেসটাকে আমরা বলে থাকি অ্যাজাক্স। ডেটাবেস সার্ভারে গোছানো আছে, আমি আইটি লিখাতে সেই এই চারটাকে আমাকে রিটার্ন করেছে। হ্যাঁ, আলাদা একটা টেবিল আছে, সেখান থেকে হয়তো আমাদের জানা নেই যে গুগলের ডেটাবেস কিভাবে ডিজাইন করা, আমরা অ্যাজিউম করতে পারি হয়তোবা ঠিক তেমনভাবেই তার কিওয়ার্ডগুলোকে লিস্ট করা আছে এবং কিওয়ার্ডগুলো থেকে আইটি লেখার পর তার রিলেটেড চারটা সাজেশন সে আমাকে রিটার্ন করছে। আইটি দিয়ে হয়তো লাক্স অফ আছে, সে হয়তো আমাকে টপ 4 কিওয়ার্ডস রিটার্ন করছে। এবং টপ 4 কিভাবে দিয়েছে, টপ 4 দিয়েছে হয়তো এই নেটওয়ার্কে, দ্যাট মিনস বাংলাদেশে বসে কেউ যদি সার্চ দেয় তাহলে যে কিওয়ার্ডগুলো বেশি সার্চ হয় বাংলাদেশের সেগুলোকেই সে পপুলার ধরে নিচ্ছে এবং সে অনুযায়ী প্রথম চারটা আমাকে রিটার্ন করছে। ওই যে আমরা পপুলার পোস্ট নিলাম না, সেই হিসেবে সে কিন্তু আমাকে পাঠালো। ওকে, গুগলকে কেন দেখাচ্ছি, গুগলই প্রথম অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করে 2005-এ, তাহলে অ্যাজাক্সের বয়স 10 বছর পার হয়ে গেছে, 2016, রাইট? আচ্ছা, বাট এই সাজেশনটা শুধুমাত্র পাওয়া যেত আই ব্রাউজারে। ওই সময় আই ব্রাউজারের রমরমা অবস্থা, এখন তো অনেকটা পড়ে গেছে, অনেকটা বলতে কি একেবারে নাই, ভ্যানিশ। এখন কেউ আই ইউজই করে না, শুধু উইন্ডোজে থাকে বলে, রাইট? আদারওয়াইজ হয়তো কখনো সে রিমুভই করে দিত ইউজাররা। সো উইন্ডোজের সাথে থাকাতে অনেকে রিমুভ করতে পারে না বিধায় ওটাকে তারা রেখে দিয়েছে, রাইট? বাট আই ব্রাউজারই ফার্স্ট অ্যাজাক্সের ক্লাস রেডি করে এবং সেখানেই শুধু অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করা যেত। বাট এখন সকল ব্রাউজারেই অ্যাজাক্স সাপোর্ট করে, বাট এটা সাপোর্ট করছে 2005-এর শেষের দিক থেকে এবং 2006-এর প্রথম দিক থেকে সকল ব্রাউজারই সেটা সাপোর্ট করে। অ্যাজাক্সের কাজ কি? অ্যাজাক্স অ্যাপ্লিকেশনকে পাওয়ারফুল করে, ইউজারকে মানে অ্যাপ্লিকেশনগুলোকে ইউজার ফ্রেন্ডলি করে তোলে। এখন এখানে এই সাজেশনটা দিয়ে আমার সঙ্গে কিভাবে ফ্রেন্ডলি ভাব পোষণ করলো অ্যাজাক্স। আমার কাছে যদি কোনো সাজেশন না আসতো, আমি যে কিওয়ার্ডটা লিখতাম তার উপর বেস করে গুগল আমাকে লিঙ্কগুলো দেখাতো। আমি ভালো কিওয়ার্ড লিখতে নাও পারি, রাইট?
সে ভালো ভালো কিওয়ার্ডগুলো আমাকে সাজেস্ট করছে এবং সাজেশন নেওয়া কিওয়ার্ডগুলো দিয়েই আমরা আমাদের রিকোয়ার্ড ডাটাগুলোকে খুঁজে পাচ্ছি। আমরা কমপ্লিট কিওয়ার্ড কতজন লিখি? ম্যাক্সিমামে কি ইউজ করি? সাজেশন, রাইট? সো সাজেশন ইউজ করছে এবং সে ভালো রেসপন্স পাচ্ছে, ভালো ডাটা পাচ্ছে এবং বারবার সে গুগলের কাছে ফেরত আসছে, এটাও গুগলের বেনিফিট। যদি সে সাজেশন না দিতে পারতো, আমি ভালোভাবে সার্চ করতে পারতাম না নিজের দোষেই, রাইট? বাট আমি বলতাম যে গুগলে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আলটিমেটলি গুগল কি হারাতো? তার ভিজিটার বা ইউজার হারাতো। তো তারও লাভ হচ্ছে, আমাকেও সে বেনিফিট দিচ্ছে। এখন পপুলার সাইটগুলোর মধ্যে অ্যাজাক্স কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে? এত বেশি জাভাস্ক্রিপ্ট এবং অ্যাজাক্সের ইউজ হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ছাড়া সাইটগুলো ইউজই করতে দিচ্ছে না। লাইক ফেসবুক, এই লেভেলের অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করা আছে যে যদি জাভাস্ক্রিপ্ট এর অ্যাজাক্স বা জাভাস্ক্রিপ্টই না থাকে, ফেসবুক সাইটটা ইউজ করা যাচ্ছে না, মানে ইউজেবল অবস্থায় থাকবে না। যদি জাভাস্ক্রিপ্ট অফ হয়ে যায় তাহলে ফেসবুক আপনি ইউজ করতেই পারবেন না। তাহলে তারা এটাকে এত বেশি ইউজ করেছে এবং অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। ওই ফেসবুকটা কি হয়েছে? জাভাস্ক্রিপ্টের উপরে ডিপেন্ডেন্ট হয়েছে এবং ফেসবুককে ইউজার ফ্রেন্ডলি করার জন্য জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রনাস রিকোয়েস্টটা তারা অনেক জায়গায় ইউজ করেছে। কোথায় কোথায় ইউজ করেছে সেটা যদি একটু বলি। আপনি লাইক করছেন, প্রোটোকল চেঞ্জ হচ্ছে, ডাটা সাবমিট হচ্ছে, বাট আপনার লাইকটা হয়ে যাচ্ছে, কাউন্ট হয়ে যাচ্ছে, আপনাকে দেখাচ্ছে আপনি লাইক করেছেন, লাইকের সংখ্যাটা বেড়ে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে বাটনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে ওইটা হিট করছে কোথায় গিয়ে? ডেটাবেসে গিয়ে। লাইক কাউন্টারটা ডেটাবেসে গিয়ে হিট করছে। সো এই যে ইস্যুগুলো, এছাড়া আপনি কমেন্টস করছেন, ওই অংশটুকুই পোস্ট হচ্ছে। খেয়াল করেছেন পুরো পেজ কি পোস্ট হয়? হয় না। আপনার ফ্রেন্ডরা কি করছে? রাইট টপ কর্নারে দেখা যায় না? মাঝে মাঝেই আপডেট আসে, ওইটাও অ্যাজাক্স দিয়ে হচ্ছে। কোনো নোটিফিকেশন আসছে, লেফট বটম কর্নার থেকে পপ আপ আসছে, রাইট? এবং কাউন্টারে ওপরে রেড মার্কের নোটিফিকেশন আর মেসেজ আর ফ্রেন্ড রিকোয়েস্ট ডিসপ্লে করছে, এটাও অ্যাজাক্স দিয়ে হচ্ছে। আপনি চ্যাট করছেন, ওটাও কি অ্যাজাক্স দিয়েই হচ্ছে। এটাও অ্যাজাক্স, রিয়েল টাইম প্রোটোকল ইউজ করা, ওখানে রিয়েল টাইম প্রোটোকল ইউজ করা হচ্ছে। সো ফেসবুকে আর কি ইউজ করি? সার্চ করি আমরা, সেখানেও সাজেশন দিচ্ছে অ্যাজাক্স দিয়ে, রেজাল্ট চেঞ্জ হচ্ছে অ্যাজাক্সের মাধ্যমে। ফাইল আপলোড করছে, ইনস্ট্যান্ট আপলোড হচ্ছে, আমি জাস্ট ব্রাউজ করে পাতটা দেখিয়ে দিচ্ছি, আপলোড হয়ে যাচ্ছে না? ওখানেও অ্যাজাক্স কাজ করছে। সো কোন ফিচারটা অ্যাজাক্স ছাড়া? লাইক একটা পাওয়া গেছে যে ভিডিও কল, সেটাতে অ্যাজাক্স অ্যাকচুয়ালি নেই। বাট ম্যাক্সিমাম ফিচারগুলো কি সব অ্যাজাক্স ডিপেন্ডেন্ট ওরিয়েন্টেড হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর এটা থাকাতে অ্যাপ্লিকেশনটা ইউজার ফ্রেন্ডলি হয়েছে এবং আমরা এটাকে বেশি বেশি ইউজ করছি এবং মজা পাচ্ছি বলেই ইউজ করছি। যদি এমন হতো যে জাভাস্ক্রিপ্ট আছে অ্যাজাক্স নেই, সেক্ষেত্রে আমি লাইক করতে গিয়ে কিন্তু আমি চিন্তা ভাবনা করতাম যে লাইক করলে পেজটা সাদা হয়ে যাবে, আবার আসবে, তখন এত বেশি লাইক হয়তো করতাম না, এত বেশি কমেন্টস হয়তো লিখতাম না, তাই না? চ্যাটটা করা যেত না, সাজেশন আসতো না, নোটিফিকেশন বসে থাকলেই পপ আপ আসতো না, পেজ লোড করার পর নোটিফিকেশন আসতো, এই ফিচারগুলো পাওয়া যেত না, রাইট? সো এই ফিচারগুলো আসাতে লাভ হয়েছে কার? ইউজারের সাথে সাথে অ্যাপ্লিকেশনের। সো আমি অ্যাজাক্স অ্যাপ্লিকেশনে ইউজ করব কেন? ইউজারের কথা চিন্তা করে। ইউজার যত বেশি বেনিফিট পাবে, ইউজার তত বেশি আমার কাছে আসবে, আর ইউজার যত বেশি, অ্যাপ্লিকেশন যে লেভেলেরই হোক না কেন আমাকে 1 নম্বরের দিকে নিয়ে যাবে। যত বেশি লোক আমার পেছনে, আমি তত বেশি শক্তিশালী। সেটা বোঝা যাচ্ছে? এখনকার দিনে কিন্তু অস্ত্র শস্ত্র লাগে না, শুধু জনগণের সাপোর্টই লাগে। তো অ্যাজাক্স
নিয়ে যে বিষয়টা হচ্ছিল, অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট যে বিষয়টা আসছিল সেটা একটু যদি খুলে বলি। এটা হচ্ছে আমার যদি ক্লায়েন্ট এবং সার্ভার থাকে, এটা আমার ক্লায়েন্ট, এটা আমার সার্ভার। গুগলে যাচ্ছি, গুগলে আছি, আমি এখানে যদি লিখি ajax ready state w3 schools এ যাই, ajax এ 5টা রেডি স্টেট আছে। 0 রিকোয়েস্ট নট ইনিশিয়ালাইজড। মনে করেন আমি ক্লায়েন্ট সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছি, যার কাছে পাঠিয়েছি সে এখনো এটাকে ইনিশিয়ালাইজ করে নাই, রাইট, রিকগনাইজ করে নাই, তখন স্টেটটা হচ্ছে 0, রিকোয়েস্ট নট ইনিশিয়ালাইজ। বাট যখন 2 হবে, আমি কানেকশনটা 1, আমি যখন কানেকশনটা করে ফেলেছি তখন কি হচ্ছে, সার্ভার কানেকশন এস্টাবলিশ, ক্লায়েন্টের সাথে সার্ভারের কানেকশন এস্টাবলিশড হয়েছে। আর যখনই কানেকশন এস্টাবলিশড হবে তখন ক্লায়েন্টকে সে 2 রিকোয়েস্ট পাঠাবে, যে রিকোয়েস্ট রিসিভ, রাইট। দেন এই যে রিকোয়েস্টটা এখানে পৌঁছলো, সে 3 তে এসে বলবে প্রসেসিং, তার মানে সে আরেকটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে 3 রেডি স্টেটে, যে আমি কাজটা প্রসেস করছি। আর 4 নম্বর স্টেটে আসার অর্থ হচ্ছে রেডি স্টেটটা কাজ শেষ হয়ে গেছে, রেসপন্সটা রেডি। রেসপন্স বলতে যেটা বোঝায় যে আমি সার্ভার থেকে যাই এক্সিকিউট করব, কোনো কিছু ইকো করে দিচ্ছি। কোন এসপি সার্ভার পেজের ভেতরে কি HTML এর কোড লেখা যায় না? সার্ভার পেজের ভেতরে আমি HTML এর কোড লিখেছি, HTML এর কোডটা ওখানে আউটপুট আকারে আছে, তো সেটাও কি হবে, রেসপন্স টেক্সট আকারে চলে আসবে। HTML এর মধ্যে আমি CSS দিতে পারি, সেটাও কি রেসপন্স টেক্সট আকারে আমার কাছে চলে আসবে। তার মানে আমি যদি কোনো কিছু ইকো করি, অথবা HTML এর মধ্যে PHP ইকো করি, অথবা পুরো HTML এ আমি লিখি যদি সার্ভার পেজে, সেটা আমার রেসপন্স টেক্সট আকারে ক্লায়েন্টের কাছে ফেরত আসবে। এই কাজটা কে করে দেবে? ডাটা পাঠানো এবং ডাটা দেওয়ার কাজটা করছে কে? তো এখানে কাজ করছে আমার XML। তাহলে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট প্লাস XML ইকুয়াল AJAX। ঠিক আছে, অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট, অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট প্লাস XML ইকুয়াল AJAX। ঠিক আছে, তাহলে AJAX কি সেটা যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে তাহলে আপনি বলবেন asynchronous javascript plus XML is called AJAX। সো asynchronous javascript কেন? ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত, শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত কমিউনিকেশনটা এস্টাবলিশ থাকছে বলে এটাকে asynchronous বলছে। সিনক্রোনাস আর asynchronous এর মধ্যে পার্থক্য, asynchronous কাজ কাউকে দিল এবং কাজ তুলে নেওয়ার আগ পর্যন্ত তার সঙ্গে সে তার যোগসূত্র রাখলো, সেটা অ্যাসিনক্রোনাস। আর সিনক্রোনাস প্রসেস হচ্ছে ঠিক এইরকম, মাল্টিপল লেয়ার, আমি কোনো ডাটা পাঠাচ্ছি, সেট অফ ডাটা এর কাছে পৌঁছচ্ছে বা পৌঁছানোর কথা, সে কি পাঠাচ্ছে, একটা প্যাকেট তার কাছে পাঠিয়েছে, সে বানিয়ে দিয়েছে আমি 1 2 3 4 পাঠাচ্ছি, 1 2 3 4 পাঠাচ্ছি, রাইট। বাট সে এই ডাটাটা মিস করেছে, 1 2 4 পেয়েছে, রাইট, সে 3 কে মিস করেছে, সে বলে দেবে যে সে পুরো ডাটাটা পায় নাই, সো একে আবার পুরো সেটের ডাটা আবার পাঠাতে হবে। সিনক্রোনাস প্রসেস এটাকে বলা হচ্ছে। তো সে যদি এই পিরিয়ডেই বলে দিত যে আমি 3 নাম্বার পাই নাই, সে আমাকে 3 কে রিসেন্ড করতে পারতো। সো কমিউনিকেশনটা কি সব সময়ের জন্য এস্টাবলিশ থাকছে না, নোড টু নোড কমিউনিকেট হচ্ছে। এটা এই প্রসেসগুলো নরমালি দেখা যায় প্রোটোকলগুলোতে, লাইক HTTP। অনেক সময় ডাটা লস হয়, আপনি দেখবেন যেন পেজ এন্টি ক্লকে ঘুরছে, তারপরে ক্লকের দিকে আসে, আবার এন্টি ক্লকে চলে যাচ্ছে কোনো কোনো সময়, রাইট। সো ডাটা লসের কারণে সে আবার ব্যাক করে, দেন আবার ডাটা রিট্রিভ করে। কোনো কোনো সময় দেখা যায় যে পেজগুলো সিকোয়েন্সিয়ালি লোড হচ্ছে না, পেজের টেক্সটগুলো লোড হচ্ছে, দেন উপরের ইমেজ থেকে শুরু করে নিচের ইমেজগুলো লোড হচ্ছে, তার মানে ওই ডাটাগুলো সিকোয়েন্সিয়ালি আসছে না, প্যাকেট বাই প্যাকেট ডাটা থ্রু হচ্ছে, এবং যে হিসেবে ডাটা পাচ্ছে সেই হিসেবে ডাটাগুলো এক্সিকিউট করাচ্ছে এই প্রোটোকলটা। তো
সিনক্রোনাস আমরা বললাম যে আবার মানে সবগুলা প্যাকেট আমি আবার যদি একটা লস হয় সবগুলা প্যাকেট আবার পাঠাচ্ছি, ওটা কি সিনক্রোনাস? সিনক্রোনাস বেস মানে অ্যাকচুয়ালি এখানে যেটা হচ্ছে সে সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত যখন যাচ্ছে সেন্ডার রিসিভারের মধ্যে ডিরেক্ট কোনো কমিউনিকেশন নেই, নোড টু নোড কমিউনিকেট হচ্ছে এবং ফাইনালি রিসিভারের কাছে যখন পৌঁছচ্ছে রিসিভার আবার বলছে যে না আমার এই ডাটাটা লস, আবার সেন্ডারকে পুরো ডাটা সেন্ড করতে হচ্ছে। আর অ্যাসিনক্রোনাস হচ্ছে সেন্ডার রিসিভারের ডিরেক্ট কমিউনিকেশন এবং তারা প্রত্যেকটা স্টেট জানতে পারছে যে কে কি অবস্থায় আছে। এবার অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট ইনিশিয়েট করার জন্য যেহেতু জাভাস্ক্রিপ্ট এটা ব্রাউজার ওরিয়েন্টেড, জাভাস্ক্রিপ্টের একটা ক্লাস আছে, ক্লাসটার নাম বলছি XML HTTP request। XML HTTP request তাহলে XML এর ভিত্তিতে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল নামে একটা ক্লাস আছে। এটা অ্যাকচুয়ালি HTTP ডিরেক্ট যেটা সেটা ইউআরএল দিয়ে যায়, আর XML সেটা হিডেনে পাস হয়, এটা ইউআরএল থ্রুতে যায় না। এটা হচ্ছে একটা ক্লাস নেম, এটা JS ক্লাস, আর এই ক্লাসটাই হচ্ছে অ্যাকচুয়ালি AJAX ক্লাস। এটা একটা জাভাস্ক্রিপ্টের ক্লাস, আর এই ক্লাসের ভেতরে যে ফাংশন গুলো আছে সেটা AJAX, মানে ওই ফাংশন গুলো দিয়ে আমরা AJAX ইনিশিয়েট করতে পারি। যে ফাংশন গুলো আছে তার মধ্যে আছে ওপেন, মেইন ফাংশন যেগুলো বলছি ওপেন, অন, রেডি, স্টেট চেঞ্জ, ready, state, status, response text, আর শেষেরটা হচ্ছে এগুলো সবই ফাংশন। এই ফাংশনটা একমাত্র ফাংশন যেটা কল ব্যাক ফাংশন এবং রিকার্সিভ ফাংশন নরমালি বলা হয়, যে নিজে নিজেকে কল করতে থাকে, ওই অ্যাসিনক্রোনাস প্রসেসটাকে ধরে রাখে, 0 থেকে শুরু করে সে 4 পর্যন্ত বারবার নিজেকে রিকল করতে থাকে আমার স্ট্যাটাসটা কি সেটা আপডেট করার জন্য এবং জানার জন্য। রেডি স্টেট দিয়ে বোঝা যায় আমি কোন অবস্থায় আছি, স্ট্যাটাস থেকে বোঝা যায় যে সার্ভার কানেকশন এস্টাবলিশড হয়েছে কিনা, রেসপন্স টেক্সট যে ডাটাটা রিটার্ন করে সার্ভার সেটা এখানে থাকে, আর সেন্ড নরমালি এই ফাংশনগুলোকে আবার ক্লিয়ার করে রিওপেন করে পরবর্তী স্টেপের জন্য। হ্যাঁ, রেডি স্টেট তো ফার্স্ট টাইম, ফার্স্টটার বাইরে সে কখনোই যাবে না, সে 0 থেকে শুরু করবে এবং 4 পর্যন্ত নিজেকে রিকার্সিভলি রান করবে। স্যার রান করতে থাকবে কি মানে সার্ভার সাইডের ও মানে রেসপন্স অনুযায়ী সে নিজে নিজেকে এক্সিকিউট করতে থাকবে। সার্ভার রেসপন্স কমিউনিকেশন যদি ফেল করে তাহলে স্ট্যাটাস 404 রিটার্ন করবে। সে রিটার্ন করে মূলত দুইটা স্ট্যাটাস, 200 আর 404। যদি সার্ভার কানেকশন রেডি হয়ে যায় তাহলে 200, আর যদি রেডি না হয় তখন বলবে 404 সার্ভার নট হবে। আদারওয়াইজ যে স্টেটেই থাকবে না কেন রেডি স্টেট 0 to 4 এক্সিকিউট হবে। সে নিজেকে 5 বার এক্সিকিউট করবে, রিকার্সিভলি নিজে নিজেকে কল করবে। ঠিক আছে? কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? রেসপন্স টেক্সট আর রেসপন্স এক্সএমএল দেখতে হবে রেসপন্স এক্সএমএল বিষয়টা কি। আদারওয়াইজ আমি দুজনের মধ্যে পার্থক্য বলতে পারবো না। রেসপন্স টেক্সট সম্পর্কে যেটা বলতে পারি এর মধ্যে থাকবে শুধু HTML and CSS and text,
এর বাইরে অন্য কোনো কিছু থাকবে না। মানে যেটা অ্যাকচুয়ালি সার্ভারে থাকবে, সার্ভার ওটাকে যদি এক্সিকিউট করে রাখে, সার্ভারে তো HTML CSS এর কোড এক্সিকিউট হয় না, হয় কি, বাট আমি লিখতে পারি, সেগুলো রেসপন্স করে সে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেবে। ওর ভিতরে থাকতে পারে HTML CSS আর ওকে। সো এই ফাংশনটা রেডি করবে শুধু ওই টেক্সটগুলো যেটা এক্সিকিউটেবল অবস্থায় আছে সার্ভারের কাছে। সার্ভার মনে করেন কোনো একটা ডেটাবেসের ডাটা তুলে এনে ওই সার্ভার পেজের ভেতরেই HTML এর কোড লিখে আউটপুট জেনারেট করে দিয়েছে, ওই কোডগুলোই ক্লায়েন্টের কাছে কি হিসেবে চলে আসবে, রেসপন্স টেক্সট আকারে। আমরা আগামী ক্লাসে বিষয়গুলো দেখবো যে রেসপন্স টেক্সট আকারে কি আসছে, আজকেও কিছুটা দেখা যাবে। ওপেন ফাংশনের মাধ্যমে কানেকশনটা এস্টাবলিশ করার চেষ্টা করা হয়, সার্ভার কানেকশনটা। দেন রেডি স্টেট, তার স্টেটগুলো চেঞ্জ করতে থাকে। রেডি স্টেট চেঞ্জ, যেটা রেডি স্টেট থেকে দেখা যায় যে অ্যাকচুয়ালি আমার অবস্থাটা কোথায়। যদি 4 হয় তাহলে সে কাজ সম্পন্ন করেছে, স্ট্যাটাস 200 হলে আমি কানেকশন এস্টাবলিশ করেছি। রেসপন্স টেক্সট যদি চলে আসে, রেসপন্স টেক্সট আমি কখন পাবো, যখন রেডি স্টেট 4 আর স্ট্যাটাস 200, তখন আমি পাবো কি রেডি রেসপন্স টেক্সট। আর সেন্ড দিয়ে ফাংশনগুলো আবার নতুন করে ইউজ করার অবস্থায় নিয়ে যাওয়া হয়। আবারও বলছি, এরা কিছু ডাটা নিয়ে কাজ করেছে না, তারা মেমোরিতে কিছু ভ্যালু ইউজ করেছে, সেন্ড এর মধ্যে যখন আমি ক্লিয়ার লিখে দিব তখন পুরো ফাংশনগুলো আবার রেডি হয়ে যাবে নতুন অবস্থায় কাজ করার জন্য। আমি যে কোনো সময় অ্যাসিনক্রনাস প্রসেস চালাতে পারবো, যে কেউ চালাতে পারবে, ওই কোডটা বারবার অ্যাসিনক্রনাসলি ইউজ হতে পারে। সো তাদেরকে আমাকে প্রিপেয়ার রাখতে হবে না পরের ইনস্ট্রাকশনগুলো নেওয়ার জন্য, তোমরা তার মেমোরিকে ক্লিয়ার করে দেওয়া হয় সেম ফাংশন পরের ইতে দেওয়ার জন্য। 404 হচ্ছে আমি যদি সার্ভার পেজ না পাই, আমি যে ওপেন ফাংশন দিয়ে সার্ভার কানেকশন করার চেষ্টা করছি, সার্ভারে আমি বলেছি আমার পেজ আছে সার্চ, বাট আমি সার্চের এইচ লিখি নাই, সার্ভারে পেজটার নাম কি search.php, বাট আপনি যে পেজের কাছে কানেকশন পাঠিয়েছেন সেটা হচ্ছে এইচ ছাড়া সার্চ, রাইট? তখন কি সার্ভার কানেকশন করতে পারবে? সার্ভারে তো ওই পেজ নেই, তখন কি রিটার্ন করবে? এরর, সার্ভার নট ফাউন্ড। এখানে আরো কিছু বলার আছে আমার XML HTTP রিকোয়েস্টের বিষয়ে। এই ক্লাসটা এখন লেটেস্ট সকল ব্রাউজারেই আছে। আবারও বলছি, এই ক্লাসটা আমাদের এখন লেটেস্ট সকল ব্রাউজারেই আছে, i10 থেকে শুরু করে মজিলা ফায়ারফক্স, ক্রোম, সাফারি, অপেরা, ফ্লক, নেটস্কেপ সব ব্রাউজারেই আমরা এদেরকে দেখতে পাই। বাট কিছু ইউজার আছে যারা এখনো i6, 7, 8 এগুলো ইউজ করছে। এখন পর্যন্ত i ডিফল্ট ইউজার 11%, ঠিক আছে? i ডিফল্ট ইউজার 11%। এটা হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে যে এখনো XP ইউজ হচ্ছে প্রচুর মেশিনে। আপনি ইউজ করছেন না, বাট অফিস আদালত গুলোতে যান, বিশেষ করে সরকারি দপ্তর গুলোতে ডেফিনেটলি সেটা আছে, এবং তারা 98 থাকলে হয়তো ওটাই ভালো হতো, সেই অবস্থায় আছে। আর আপডেটেড গুলো ইউজ করবে কি করে, তাদের আপডেট করে দেবে কে? মেশিনের বাটন যদি কাজ না করে, যদি পেছনের তারটাও খুলে যায়, তাহলে টেকনিশিয়ান ডাকতে হয়, তারা ওই তারটাও লাগাতে জানে না বা বোঝে না যে তারটা খুলে গেছে, মেশিন চলছে না। মেশিন চলছে না তো সারাদিন ছুটি, একদিন পরে তারা নোটিফিকেশন পাঠাবে, দুদিন পরে টেকনিশিয়ান এসে টেস্ট কানেকশনটা দিয়ে দেবে। যদি থাকে তাহলে অপারেটিং সিস্টেম চেঞ্জ করাটা তাদের কাছে কত বড় বিষয়। ট্রেনিং দেয়, বাট ট্রেনিং এর পয়সাটার উপরে বেশি আগ্রহ থাকে, ট্রেনিং কি নিচ্ছে তার উপরে কোনো আগ্রহ তাদের থাকে না। আচ্ছা, যাই হোক, এটা আমাদের দেশের কথা না, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ছাড়া যত কান্ট্রি আছে
সব দেশেরই একই অবস্থা। সো এই কারণেই এখনো 11% ইউজার আছে যারা আই ইউজ করে। এর মধ্যে থেকে আমি যদি ধরে নেই যে আই ইউজ করা ইউজার এর 2% হচ্ছে আমার পুরনো আই ব্রাউজার ইউজ করে। আমি ধরে নিচ্ছি যে 9% ইউজার উইন্ডোজ এক্স মানে এখন উইন্ডোজ 8 অথবা 10 এ আছে। 2% আছে এক্সপি তে, এবং 2% এক্সপি তে আছে, এক্সপির সাথে আছে 6, 7 or 8। সো ওই ব্রাউজার গুলোতে এই ক্লাসটা নেই, XML HTTP রিকোয়েস্ট ক্লাসটা নেই। কারণ 2% কতগুলো, আমার যদি গুগলেই সার্চ আসে প্রতিদিন 200 কোটি, মানে গুগলে সার্চ হচ্ছে প্রতিদিন 200 কোটি বার, তার মানে 200 কোটি বার মিনিমাম ব্রাউজার ইউজ হচ্ছে। ফেসবুকে যদি ইউজার থাকে 150 কোটি, ফেসবুকে যদি ইউজার থাকে আমার 150 কোটি, তার মধ্যে যদি আমি বলি যে 30% অ্যাক্টিভ, দ্যাট মিন্স আমার 50 crore, এবং সে যদি 2টা পেজও ভিজিট করে, হ্যাঁ 50 crore ইউজার পার ডে তে তার অ্যাকাউন্টে ঢুকছে, 1/3 ইউজার, যাচ্ছে বেশি হওয়ার সম্ভাবনাই বেশি, বাট 1/3 ইউজার 2টা পেজ মিনিমাম, লাইক সে হোম পেজে যাচ্ছে লগ ইন করে, সে ফেসবুকের ফার্স্ট পেজে যাচ্ছে লগ ইন করার পর হোম পেজ পাচ্ছে, অ্যাটলিস্ট 2টা পেজ, তাহলে আরো 100 crore। সারা দুনিয়ায় যত ওয়েব আছে, এছাড়া অনেক জনপ্রিয় সাইট আছে, জিমেল আছে, ইয়াহু মেল আছে, ইউটিউব আছে, বাইডু আছে, যত আবার বিভিন্ন ই কমার্স টাইপের ওয়েবসাইট আছে, সবাই মিলে যদি আমি বলি 100 crore, সো আমার 400 crore ভিজিট হচ্ছে ব্রাউজার থেকে, তাই কিনা? তার 2% কত হবে? 8 crore। সংখ্যাটা কি কম? এদেরকে আমাকে সাপোর্ট দিতে হবে না? এদেরকে আমাদের নেটওয়ার্কের মধ্যে আনতে হবে, আমার অ্যাপ্লিকেশনের অ্যাজাক্স এর কাজগুলো যেন সে পায় তার ভেতরে আনতে হবে। এই কারণে আমাদের কিছুটা কাঠখড় পোড়াতে হয়, কিছু এক্সট্রা কোড আমাকে লিখতে হয়, কারণ ওই ব্রাউজার গুলোতে ডিফারেন্ট নামে সব অ্যাজাক্স এর ক্লাস আছে। অ্যাজাক্স এর ক্লাসের নাম ActiveX অবজেক্ট, ঠিক আছে? এই ক্লাসটা আছে কি ActiveX অবজেক্ট নামে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শুরুই হয়েছে এই ক্লাস দিয়ে, দ্যাট মিন্স 2005 এ আই ব্রাউজার যখন শুরু করে অ্যাজাক্স এর কাজ, তারা যে ক্লাসটার নাম দিয়েছিল তার নাম কি ছিল? ActiveX অবজেক্ট। কোনো ক্লাস যদি কোনো ব্রাউজার কোম্পানি শুরু করে বা তৈরি করে এবং সেটা যদি অ্যাপ্রুভাল দেয় W3C, তাহলে রুলস অনুযায়ী ওই নামের ক্লাসই ইউজ করতে হবে সকল ব্রাউজারকে। আমি যদি ABCD নামে কোনো ক্লাস তৈরি করি, আমি ব্রাউজার ক্রমের মালিক। আমি যদি ফার্স্ট টাইম হই এবং আমার ক্লাসটা যদি অ্যাপ্রুভাল পাই W3C এর, তাহলে সকল ব্রাউজার ওই ক্লাসটা নিতে বাধ্য থাকবে ABC নামে। এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা রুলস। বাট এই জায়গাটাতে একটা ব্যত্যয় ঘটেছে, কারণ ActiveX অবজেক্ট আসার পর, অ্যাজাক্স আসার পর অ্যাকচুয়ালি কিছুদিন আই ব্রাউজার মনোপলি বিজনেস করেছে এবং অন্য কোনো ব্রাউজারগুলোকে কোনো পাত্তাই দেয় নাই, এবং বেশ কিছু রুলস তারা ব্রেক করেছে। ব্রাউজার কোম্পানিগুলোর যে অ্যালায়েন্স আছে সেখানকার কিছু রুলস আই ব্রাউজার ব্রেক করার পর তারা যেটা করেছে, আই ব্রাউজারের সাথে কম্পিটিশনে আসার জন্য সকল ব্রাউজার মিলে একটা অ্যালায়েন্স করেছে, অন্যান্য সকল ব্রাউজার একটা অ্যালায়েন্স করেছে, এবং তারা এই অ্যাজাক্স এর মার্কেটটা দিয়েই আইকে
বসিয়ে দেওয়ার জন্য ডিফারেন্ট নামে অ্যাজাক্স এর ক্লাস করেছে। তার নাম দিয়েছে কি XML HTTP request। ওকে, যখন সবগুলো ব্রাউজার ওই ক্লাসটাকে ইউজ করেছে, W3C আর নতুন করে কোনো কিছু বলার সুযোগ পায়নি। এখন বাধ্য হয়ে আই ব্রাউজারও এই ক্লাসটা নাম দিয়েছে। ActiveX অবজেক্টও আছে, XML HTTP রিকোয়েস্টও আছে, দুইটা ক্লাসই এখন তারা রেখেছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেন ডেভেলপারসটা প্রবলেমে না পড়ে, W3C মধ্যস্থতার মাধ্যমে একটা সলিউশনে পৌঁছেছে যে ক্লাসের নাম ডিফারেন্ট হলেও ভেতরের ফাংশনগুলোর নাম কি থাকবে, সেম। সো তাদের মধ্যে কনফিউশনও আছে, কনফ্লিক্টও আছে, আবার ডেভেলপারদের একটু পেইন ফ্রি রাখার জন্য ফাংশনের নামগুলো অ্যাটলিস্ট তারা সেম রেখেছে। সো এর জন্য যে প্রবলেমটা ফেস করতে হয় যে আমি কোন ব্রাউজারে আছি সেটা জেনে ওই ব্রাউজারের অবজেক্ট তৈরি করে স্পেসিফিক ফাংশনকে কল করতে হয়। ক্লাসের ফাংশন কল করার জন্য কি আমাকে অবজেক্ট তৈরি করতে হবে? এটাই তো আমাদের রুলস। যেমন কোনো ক্লাসের ফাংশন যখন কল করব তখন ওই ক্লাসের অবজেক্ট তৈরি করে দেন ওই অবজেক্টের মাধ্যমে আমি ফাংশনগুলোকে কল করব। সো সেই জায়গাটায় যদি যেতে হয়, আমি যদি মজিলা ব্রাউজারে থাকি তাহলে এই ক্লাসটার অবজেক্ট তৈরি করতে হবে, আমি যদি আই ব্রাউজারে থাকি এই ক্লাসটার অবজেক্ট তৈরি করতে হবে, আমি যদি ক্রমে থাকি এই ক্লাসটার অবজেক্ট তৈরি করতে হবে, আমি যদি i10 এ থাকি এই ক্লাসটার অবজেক্ট তৈরি করতে হবে। সো আমাকে যখন যে ব্রাউজারে থাকবো সেই ব্রাউজারের অবজেক্টই আমাকে তৈরি করতে হবে। সো এটা একটু পেইন। আদারওয়াইজ অ্যাজাক্স এর যে ফাংশনটা আমি লিখে রেখেছি এটা আমরা যে কোনো কাজে ইউজ করতে পারি, যে কোনো টাইপের অ্যাজাক্স বেস কাজে এই ছোট্ট ফাংশনটা আপনারা ইউজ করতে পারবেন লাইফ টাইমের জন্য, যতদিন পর্যন্ত অ্যাজাক্স রিলেটেড যে কোনো কাজ করে ফেলা সম্ভব সিম্পল একটা ডাইনামিক ফাংশনের মাধ্যমে। আচ্ছা, সো আমরা ওই ফাংশনটা অলরেডি আপনাদের দিয়েছি, একটা ফাইল দিয়েছি, একটু দেখবেন। আমি আগে প্রজেক্ট আকারে সেটা নিয়ে নিচ্ছি ajax batch 14 নামে আমাদের ডি ড্রাইভে। SP application, next source folder, ajax batch 14, open, copy, paste, finish. সোর্স ফাইল যদি অ্যাজাক্স সার্চটাতে যাই, আমি এই ফাংশনটা আপাতত রাখছি না, লাইট ওয়েট করে নিচ্ছি। বেশি জাভাস্ক্রিপ্টের কোড দেখলে আপনারা হয়তো ঘাবড়ে যেতে পারেন। ভেরি সিম্পল অবস্থায় আসি। অনলোড, আমরা তো ইভেন্ট অ্যাট্রিবিউট বুঝি, তাই না? ইভেন্ট অ্যাট্রিবিউট বুঝি না? ইভেন্ট অ্যাট্রিবিউট বুঝি। লাইক আমি আমাদের এই অ্যাজাক্সের কোডটা যদি রান করাই, লোকাল হোস্ট ajax batch 14, ajax search, আমাকে শুরুতে বলেছে কি এটা কিন্তু নট ফাউন্ড বলেছে, হ্যাঁ শুধু ফাউন্ড দেখা যদিও যাচ্ছে, এটা নট ফাউন্ড বলেছে। একটু চেক করেন যে আমাদের ইউআরএলটা চেঞ্জ হচ্ছে কিনা। ইউআরএলটা ajax search আছে ajax search.php,
একটু খেয়াল করেন, আমি যখন এই যে ax লিখেছি সঙ্গে সঙ্গে এটা কি হয়ে গেল, বাট ইউআরএল কি চেঞ্জ হয়েছে? ফাউন্ড বা নট ফাউন্ড, আমি যখন এই টেক্সটটা লিখছি, সিনারিওটা বলি কি হচ্ছে, এই টেক্সটটা যখন আমি লিখছি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, এই টেক্সটটাকে আমি একটা সার্ভার পেজে পাঠাচ্ছি। সার্ভার পেজে একটা অ্যারে নেওয়া আছে, অ্যারের ভেতরে কিছু স্ট্রিং আছে, যদি ওই অ্যারের স্ট্রিংয়ের কোনো ইন্ডেক্সের সঙ্গে মিলে যায় তাহলে আমি রিটার্ন করছি ফাউন্ড, আর যদি না মিলে তখন আমি রিটার্ন করছি নট ফাউন্ড। ওকে, সো এই যে আমি যে টাইপটা করছি প্রত্যেকটা কি প্রেসে আমি যখন ফার্স্ট টাইম আসছি, খেয়াল করেন আমি যখন ফার্স্ট টাইম এসেছি শুরুতেই কি বলেছে, তার মানে অ্যাজাক্সের ফাংশনটা কল হয়েছে অন লোডে, একটা ইভেন্ট অ্যাট্রিবিউট আছে নাম কি অন লোড। সো অন লোডেই একটা অ্যাজাক্স ফাংশন কল হয়েছে, দিস রিকোয়েস্ট ফাংশন। টেক্সট হিসেবে কি গেছে ব্ল্যাঙ্ক, সে কিছু রেসপন্স পাঠায়, রেসপন্সটা যেটা পাঠায় সেটা আমি এই এইচআর মানে কি একটা হরিজন্টাল লাইন, তার নিচে একটা স্প্যান আছে, তার আইডিটা কি রেসের মধ্যে রাখা আছে, আমার আউটপুটটা কিন্তু আন্ডারলাইনের পরেই দেখাচ্ছে, তাই না? তো এই যে আমি যে ফাংশনটা কল করছি মেক রিকোয়েস্ট, দিস ওয়ান, সো গিভেন টেক্সটের মধ্যে কি আছে ব্ল্যাঙ্ক, অবজেক্ট আইডির মধ্যে কি আছে res, রাইট? গিভেন টেক্সটের মধ্যে কি আছে ব্ল্যাঙ্ক, আর অবজেক্ট আইডির মধ্যে কি আছে res। আচ্ছা, এটা আমাদের যদি জানা থাকে, দেন একটা সার্ভার পেজ রেডি করা হচ্ছে, একটা স্ট্রিং, একটা ভেরিয়েবল। একটা জিনিস খেয়াল করেন তো, আমরা যখন র কোড করছিলাম এডিট ডিলেটের সময় আমরা কি এই স্টাইলে কোড লিখেছিলাম না, হোয়াট সাইন আইডি ইকুয়াল আইডি পাস করেছিলাম, মনে আছে? এডিট করার সময় ডিলেট করার সময় আইডি পাস করেছিলাম না? এটা কোন মেথডে আমরা ডাটাটা রিসিভ করছিলাম? গেট মেথড দিয়ে। তাহলে এইটা হচ্ছে আমার ইন্ডেক্স, আর এই গিভেন স্ট্রিং বা গিভেন টেক্সটটা হচ্ছে আমার ভ্যালু। সো সে এই পেজটাকে এই যে এক্সএমএল এইচটিটিপি বলছি না, এটাকেই বলা হচ্ছে অবজেক্ট। কার অবজেক্ট হতে পারে সেটা এক্সএমএল এইচটিটিপির অথবা কি অ্যাক্টিভএক্স অবজেক্টের। আমি যখন যে ব্রাউজারে থাকবো তখনই এই অবজেক্টটা ক্রিয়েট হবে। মানে এই অবজেক্টটা ক্রিয়েট করার জন্যই উপরের এত লাইনের কোড, নিজে 10 থেকে শুরু করে 34 লাইন পর্যন্ত যে কোডটা লেখা হয়েছে শুধুমাত্র এই অবজেক্টটা ক্রিয়েট করার জন্য। আমরা নর্মালি অবজেক্ট ক্রিয়েট করি কিভাবে, একটা লাইন দিয়ে না, এরকম না, এক্সএমএল এইচটিটিপি ইকুয়াল নিউ এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট। সো আমি যদি এই একটা লাইন লিখি এবং উপরের সকল কোড মুছে ফেলি, তাহলে আমি আমার অ্যাজাম্পশন অনুযায়ী 392 কোটি ইউজারকে সাপোর্ট দিতে পারবো, 8 কোটি ইউজারকে সাপোর্ট দিতে পারবো না। আমি যদি শুধুমাত্র এই লাইনটা লিখি তাহলে 392 কোটি ইউজার কভার হয়ে যাবে, বাট 8 কোটি ইউজার কভারেজে আসবে না। ওই 8 কোটি ইউজারকে কভারেজে আনার জন্য শুধু এই এক লাইনের অবজেক্ট ক্রিয়েট না করে একটা পলিসি মেক করা হয়েছে। প্রথমে একটা ভেরিয়েবল ধরে নিয়েছি এক্সএমএল এইচটিটিপি, যাকে বলা হচ্ছে কি ফলস। একটু ভালো করে খেয়াল করবেন, এখানে আমি এক্সেপশন হ্যান্ডলার ইউজ করেছি এবং এক্সেপশন হ্যান্ডলারের আলোচনাটা এখানেই শেষ হবে। হ্যাঁ, আচ্ছা, সো এখানে ট্রাই অ্যান্ড ক্যাচ, এটাকে বলা হয় কি এক্সেপশন হ্যান্ডলার। ইফ এলস, যেরকম ইফে কন্ডিশন ট্রু হলে ইফে ঢুকে, আদারওয়াইজ এলসে চলে যায়। এখানে কিন্তু ট্রাই যে কাজটা করতে দেওয়া হবে সেই কাজটা যদি সে করতে পারে, এখানে কোনো কন্ডিশন নেই, তাকে জব অ্যাসাইন করা হয়, যে জবটা যদি সে করতে পারে তাহলে এটা ট্রাই থেকেই ব্রেক হয়ে যাবে, আর যদি কাজটা করতে না পারে সে ক্যাচে আসবে এবং ক্যাচে ফাংশন সাইনের মধ্যে যে ভেরিয়েবলটা থাকবে তার ভেতরে এক্সেপশনটা থ্রো করবে, কি কারণে সে কাজটা করতে পারে নাই সেটা বলে দেবে। এখান থেকে বলা হচ্ছে ইফ দ্য জাভাস্ক্রিপ্ট ভার্সন ইজ গ্রেটার দ্যান 5, দ্যাট মিন্স লেটেস্ট আই ব্রাউজার।
লেটেস্ট আই ব্রাউজারে কি হিসেবে আছে ActiveX অবজেক্ট MS XML XML HTTP। তো আমি বলছি যদি এটা লেটেস্ট আই ব্রাউজার হয় তাহলে এখান থেকে একটা অবজেক্ট ক্রিয়েট হবে, আর যদি অবজেক্ট ক্রিয়েট না হয় তাহলে একটা এক্সেপশন দেবে। আমি এক্সেপশনটা অ্যালার্ট করছি, একটু খেয়াল করেন আমি আছি মোজিলা ব্রাউজারে। সো রেফারেন্স এরর ActiveX ইজ নট ডিফাইন্ড, দ্যাট মিনস এই ব্রাউজারে সে ActiveX কে পায় নাই। সো ActiveX কে না পাওয়ার কারণে অবজেক্টও তৈরি করতে পারে নাই। ক্লিয়ার? ওকে, সো আমি মোজিলা ব্রাউজার থাকাতে আমি কিন্তু ActiveX কে পাচ্ছি না। আমি আই ব্রাউজার ওপেন করি, পেইনফুল ব্রাউজার, ভেরি স্লো। সো কপি করে পেস্ট করেছি, তারপরে কোনো খবর নেই। কি কি যেন আসছে এখনো। আমিও তো মজিলা ইউজ করি, অনেক পুরনো দিনের লোক। মজিলাও তো এখন পেইনফুল হয়ে গেছে। হ্যাঁ, এখন ক্রমই সবচেয়ে ভালো। রিকভার করতে হবে ওয়েব পেজকে। কি করলাম আমি যে রিকভার করতে হবে? আচ্ছা, যাই হোক, সে MSN ওপেন করে দিচ্ছে আমার জন্য। আমি এখানে যদি আসি, অ্যালার্ট কিন্তু করে নাই, করেছে? তার মানে ক্যাচে আসে নাই, তার মানে আমার অ্যাজাক্স অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। ক্লিয়ার? সো ক্যাচে যদি আসে তাহলে ওখান থেকে অবজেক্ট তৈরি হয় নাই, ক্যাচে যদি আসে তাহলে অবজেক্ট তৈরি হয়েছে। সো এখন আবার ক্যাচের মধ্যে থেকে আরেকবার ট্রাই করা হয়েছে যে এটা আই পুরনো ব্রাউজার কিনা সেটাও টেস্ট করে দেখি। আই নতুন ব্রাউজার তো টেস্ট করলাম, আই পুরনো কিনা সেটাও আমি টেস্ট করে দেখি। এখানে ট্রাই করা হচ্ছে ActiveX অবজেক্ট Microsoft.xml HTTP। সো প্রথমে কি ছিল? মাইক্রোসফট, এখন হচ্ছে কি MS XML। মাইক্রোসফট কিন্তু এখন MS হয়ে গেছে, তাদের ব্র্যান্ডিং এর মধ্যেও কিন্তু চেঞ্জ এসেছে। মাইক্রোসফট না বলে এখন তারা MS বলছে, শর্ট ফরম্যাটে বলছে, কারণ সবাই ছোট ছোট কথাবার্তা পছন্দ করে, লাইক FB, তাই না? এটা শুনতে যেন কেমন লাগে। বাই দ্য ওয়ে, FB তে ইনবক্স করতে বলে। সো ইনবক্সের বিষয়টা আমি এখনো বুঝি না। সো এখন এই যে ActiveX অবজেক্ট যে বিষয়টা মাইক্রোসফট XML HTTP, দ্যাট মিনস এটা পুরনো আই ব্রাউজারের কথা বলছি। আর পুরনো আই ব্রাউজারের যদি অবজেক্ট তৈরি হয় তাহলে সেটা এখানে থাকবে, আর যদি অবজেক্ট তৈরি না হয় তাহলে এক্সেপশন দেবে এবং ক্যাপিটাল এর মধ্যে থাকবে। ওকে, দেন XML HTTP কে কি করে দেবে? ফলস। যদি আই ব্রাউজার না হয় তাহলে XML HTTP তে কি অবজেক্ট তৈরি হবে? হবে না। আর যদি অবজেক্ট তৈরি না হয় XML HTTP তে কি হবে? ফলস। বিষয়টা বোঝা যাচ্ছে? যদি আই ব্রাউজার হয় আমার অবজেক্ট তৈরি হয়ে গেছে, আমার কোনো মাথা ব্যথা এখন নেই, তার মানে আর অন্য কোনো কোড ইউজ হবে না। এখন XML HTTP তে যদি কোনো অবজেক্ট থাকে, নট বসালে কি হয়ে যাবে? ফলস না? ইফে ঢুকবে? ঢুকবে না। আর যদি XML HTTP এর মধ্যে ফলস থাকে, নট বসালে কি হবে? ট্রু। এটা ট্রু হবে, এটা তো ক্লিয়ার। গুড। এবার বলছি টাইপ অফ XML HTTP, এটার মানে কি? আমি টাইপ অফ দিয়ে বা আমি টাইপ অফ কিওয়ার্ড ইউজ করে কোনো ক্লাস এই ব্রাউজারে আছে কিনা সেটা চেক করতে পারি। আমি যদি এখানে লিখি অ্যালার্ট টাইপ অফ XML HTTP রিকোয়েস্ট, এটাকে অ্যালার্ট করেছে। মোজিলা ব্রাউজার বলবে ফাংশন, এটা মনে আছে? ওকে, যদি ক্রমে যায়, সরি আইতে যায়, সেও বলছে ফাংশন, তার মানেও আছে, তার কাছেও আছে। বাট আমি যদি XML HTTP এর পরিবর্তে XML HTTP রিকোয়েস্টের পরিবর্তে ভিন্ন একটা নাম দিয়ে দিই, XML HTTP রিকোয়েস্ট 1, এই নামে তো ক্লাস থাকার কোনো সম্ভাবনা নেই। তো তাহলে অন্য দুইটা ব্রাউজার আমাকে কি বলে একটু দেখেন। আমাকে বলবে কি আনডিফাইন্ড, তার মানে এই নামে কোনো ক্লাস নেই। যদি আমি মোজিলায় আসি, সেও বলবে যে এই নামে কোনো ক্লাস আমার কাছে নেই। বিষয়টা বোঝা যাচ্ছে? গুড। তাহলে টাইপ অফ XML HTTP রিকোয়েস্ট যখন বলা হচ্ছে, এখানে কি রিটার্ন আসছে? ফাংশন।
ফাংশন নট ইকুয়াল আনডিফাইন, এটা ট্রু আর ফলস? এখানে লেখা আছে ফাংশন আর নট ইকুয়াল বলা আছে আনডিফাইন, ট্রু আর ফলস? ট্রু, কারণ ফাংশন কথাটা আর নট ইকুয়াল আনডিফাইন কথাটা দুটো ডিফারেন্ট স্ট্রিং, আমার রিটার্ন করবে কি ট্রু। সবাই বুঝতে পেরেছে? এখানে একটু গাপলা আছে, অনেকে একটু বুঝতে পারে নাই মনে হচ্ছে। আমার যদি এখানে রিটার্ন হয়ে বসে যায়, এই টাইপ অফ এক্সাম্পল এসটিটিপি রিকোয়েস্ট কি রিটার্ন করছে বলেন তো? এরকম একটা কিছু না? এটাই তো রিটার্ন করছে, কারণ ফাংশন নট ইকুয়াল আনডিফাইন্ড, ট্রু অর ফলস? ট্রু। আমি যদি এখানে লিখি ফাংশন, তখন কি বলবো? এই দুটো কি নট ইকুয়াল? এটা তো নট ইকুয়াল না, সো ফলস। এই অবস্থায় আছে। So definitely function not equal undefined, এটা true, সমান না, so এটা true। আর এখান থেকে এসেছে কি true। so XML HTTP দিয়ে কি হবে, if এর মধ্যে যখন ঢুকে গেছে তখন এর একটা অবজেক্ট তৈরি হবে। আমি যদি আই ব্রাউজার ছাড়া অন্য যে কোনো ব্রাউজারে থাকি তাহলে এখান থেকে একটা অবজেক্ট তৈরি হবে, বিষয়টা বোঝা যাচ্ছে? আর যদি আই ব্রাউজারে থাকে তাহলে উপর থেকে অবজেক্ট তৈরি হবে। ক্লিয়ার? সো অবজেক্ট তৈরি করা আমাকে কিন্তু শুধু বুঝতে হবে, লিখতে হবে না। এই কোড আপনি সারা জীবনের জন্য লিখতে পারেন। তাহলে স্যার আমরা যখন আই ইউজ করছি তাহলে আমরা অ্যাক্টিভ যেটা অ্যাক্টিভ অবজেক্ট ওই ক্লাসটা ইউজ করছি, কারণ শুরুতেই ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে। আমি আর এই ইফের ভেতরে আসছিই না, আর যদি আই পুরনো হয় তাহলে এখান থেকে অবজেক্ট তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমি ইফের মধ্যে আসছি না। তো আমি প্রায়োরিটি দিচ্ছি কাকে? তার ক্লাসকেই। যদিও তার কাছে এক্সাম্পল এসটিটিপি আছে নতুন আইয়ের কাছে, বাট তাকে আমি তার ক্লাসটাই ইউজ করতে বলছি। ওকে, নাও এখন এই এক্সাম্পল এসটিটিপি দিয়ে ওপেন ফাংশন কল করা হয়েছে এবং মেথডটা কি বলা হচ্ছে? গেট সার্ভার পেজ দিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমার সার্ভার পেজ, search.php $text equal plus get text। সো আমি search.php তে যাচ্ছি, শুরুতে কি করা হয়েছে? গেট টেক্সট করে আমার সার্চ টেক্সটটা নিয়ে নেওয়া হয়েছে। এটা তো আমার সার্চ টেক্সট, রাইট? এবার আলফা একটা অ্যারে ক্রিয়েট করা হয়েছে, এটা একটা নিউমেরিক অ্যারে এবং তার ইন্ডেক্সের মধ্যে বেশ কিছু স্ট্রিং আছে। আমরা এই ফাংশনটা শুরুর দিকে শিখেছিলাম, in_array, হ্যাঁ, সার্চের জন্য। সো প্রথমটা হচ্ছে সার্চ টেক্সট, কি দিয়ে সার্চ করব আর কোথায় সার্চ করব। এটা হচ্ছে অ্যারে। যদি সার্চ টেক্সটটা অ্যারের ইন্ডেক্সের মধ্যে খুঁজে পাই তাহলে আমি রিটার্ন করব কি ফাউন্ড, আর যদি খুঁজে না পাই, এই স্ট্রিংগুলোই তো রিটার্ন হচ্ছে, রাইট? এখন এই সার্ভার পেজে আসার পর কিভাবে মেকানিজমটা রেডি হচ্ছে? আমি রিকার্সিভলি ফাংশনটা কল করছি, XML HTTP ডট অন রেডি স্টেট চেঞ্জ ইকুয়াল ফাংশন। সো এটা একটু বিট ডিফারেন্ট সিনটেক্স। আমি অ্যাজাক্স ফাংশনটা রেডি করেছি এবং এটা একটা পুরো ব্লকের মধ্যে রেখেছি, খেয়াল করেছেন? এখানে রেডি স্টেটগুলো চেঞ্জ করবে এবং রিকার্সিভলি কল হবে। সো কিভাবে রেডি স্টেট চেঞ্জ হচ্ছে সেটা আমি অ্যালার্ট করছি, একটু খেয়াল করেন রেডি স্টেটটা কিভাবে চেঞ্জ হচ্ছে। প্রথমেই রেডি স্টেট কি এসেছে? 0 আর 1 কিন্তু আগে এস্টাবলিশ হয়েছে, কারণ আমি অলরেডি একবার সার্চ করেছি, প্রথমেই সার্চ করেছি। 0 1 অলরেডি এস্টাবলিশড। 2 হচ্ছে কি প্রসেসিং না, 2 হচ্ছে রিকোয়েস্ট রিসিভ। 3 প্রসেসিং, 4 কমপ্লিট। দেন এখন রিটার্ন করবে রেসপন্স টেক্সট। এখন কিন্তু রিটার্ন করে গেছে কি রেসপন্স টেক্সট। সো রেডি স্টেটটা বারবার নিজেকে কল করবে। অ্যালার্ট যখন আমি করব স্ট্যাটাস, আমি পেয়ে যাব কি 200, কারণ search.php নামে ফাইল আছে, রাইট? সো এখন যখন অ্যালার্ট করছে তখন আমাকে রিটার্ন করছে কি 200। বাট এটা তো আমার ওই কলব্যাক ফাংশনের মধ্যে থাকাতে বারবার ইউজ হচ্ছে। সো এখন যদি আমি সার্চ টেক্সটার বদলে ভিন্ন কোনো কিছু দেই, তাহলে এখন যদি লোড দেই আমাকে রিটার্ন করছে কি 404। তার মানে ওই নামে সার্ভার পেজ সে পায় নাই। নাইস। সেই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি যে আমার যদি search.php হয় সেক্ষেত্রে আমি আমার রেডি স্টেট যদি 4 পাই এবং স্ট্যাটাস যদি 200 পাই। আবারও বলছি, রেডি স্টেট যদি 4 পাই,
স্ট্যাটাস যদি 200 পাই, সঙ্গে সঙ্গে কি চলে আসবে আমার রেসপন্স টেক্সট। এবং রেসপন্স টেক্সটটা আমরা কোথায় নিয়ে যাব? আমরা কিন্তু ভ্যালু পুশ করা শিখেছিলাম। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই অবজেক্ট আইডির মধ্যে কি আছে? আর ইয়েস ডট ইনার এসটিএমএল, তার ইনার এসটিএমএল কি চলে যাবে? রেসপন্স টেক্সট। এখন রেসপন্স টেক্সটে একটু দেখি কি আসে। নট ফাউন্ড এসেছে না? সো ইকো করবে কি নট ফাউন্ড, সেটা বোঝা যাচ্ছে যে আমার রেসপন্স টেক্সটটা কিভাবে আসছে। সো এখন আমি লোড দিয়েছি, নট ফাউন্ডটা আসলো কেন? রেসপন্স টেক্সট অ্যালার্ট করা আছে এই কারণে। আমি যদি পিএসপি লিখি, সঙ্গে সঙ্গে কি হয়ে যাচ্ছে? এটা ফাউন্ড। সো রেসপন্স টেক্সট আসছে কি ফাউন্ড। ক্লিয়ার সবাই? সো কিভাবে আমাদের রেডি স্টেটটা চেঞ্জ হচ্ছে, কিভাবে আমাদের অবজেক্ট তৈরি হচ্ছে, এবং ফাংশনের মাধ্যমে কিভাবে রেডি স্টেট চেঞ্জ হচ্ছে, ফাইনালি আমরা রেডি স্টেট এবং স্ট্যাটাস চেক করে রেসপন্স টেক্সট কিভাবে পুশ করছি, এবং সবার শেষে আমরা কি বলছি? সেন্ড না। সবগুলোকে আবার ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, একই ফাংশন আমার সেম, শুধু সার্ভার পেজের পাথটা ভিন্ন। কাজ বা টাস্ক সব এক্সিকিউট হবে কোথায়? সার্ভার পেজে। সেটা বুঝতে পেরেছেন? এই আইডিটা এখানেই রিটার্ন আসবে রেজাল্টটা। হ্যাঁ, অবজেক্টটা। কিছুটা তো বোঝা গেছে। হ্যাঁ, সো একটু আয়ত্ত করার চেষ্টা করতে হবে। অনেক কিছু অ্যাজাক্সের আছে, ডেটাবেস সার্চিং দেখাবো, ডাটা আপডেট দেখাবো, ওই লাইক করার যে কাজটা না, ওইটা কিভাবে হয় সেটা একটু দেখাবো। সো অন ক্লিকে এটা ডাটাবেসে আপডেট হতে থাকবে। সো এই বিষয়গুলো আমরা শিখবো কিন্তু নেক্সট ক্লাসেই, ভেরি নেক্সট ক্লাস। আমরা অ্যাকচুয়ালি নেক্সট শনিবারেই শিখবো। মেসেজিং, চ্যাটিং তো হিউজ ব্যাপার, হিউজ। নেটে আপনি কোড পেতে পারেন, ডেটাবেসে সার্চ দেখাবো। এটা অ্যাকচুয়ালি প্রসেসের মধ্যে না আসলে ওই প্রসেসটা তৈরি করতে অনেক সময় লাগবে, এই কারণে ওই এক্সাম্পলগুলো দেখানো যাবে না। বাট যেগুলো দেখানো হবে সেগুলো দিয়ে আপনি যে কোনো টাইপের কাজ করতে পারবেন পরবর্তীতে। ওকে, আজকে কততম সেশন? 22 না? ঠিক আছে। দেখেন, আমরা যে এখানে কোনো কিছু ইকো করলেই এক্সিকিউশনে চলে আসবে তার একটা ছোট্ট এক্সাম্পল। এটা যদি অফ রাখি এবং আমি এই ইকো করে দেই সার্চ টেক্সটটাকেই, এই ফাংশনটা অ্যাজাক্স ফাংশনটা প্রতিবারই কল হবে না? অ্যাজাক্সের ফাংশনটা আমি যতবার টাইপ করব, কারণ ফাংশনটা কল করা আছে অন কি আপে, রিকোয়েস্ট যাচ্ছে, রিকোয়েস্ট রিসিভ হচ্ছে, ডাটাটা রিটার্ন করে আবার রেসপন্স টেক্সট আকারে চলে আসছে। সেটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, লেটার দিয়ে আমি যখনই লাস্ট জি প্রেস করেছি, সে পুরো জি সঙ্গে সঙ্গে আগের টেক্সটগুলো রিড করেছে। এত তাড়াতাড়ি। এবং সঙ্গে সঙ্গে সেটাকে রেসপন্স আকারে পাঠিয়েও দিচ্ছে। সো অ্যাজাক্স রিকোয়েস্টে ভেরি ফাস্ট। ওকে, এসটিটিপির চাইতেও অনেক দ্রুত কাজ করে সে। সো আজকে নতুন টপিক শুরু করছি না, আমাদের হাতে সময় কম। নেক্সট ক্লাসে শুরুতে এসে ডেটাবেস সার্চ নিয়ে শুরু করব। ওকে, সো থ্যাংক ইউ।